শোনো, তোমার প্রতি এখন আর আমার কোনো আগ্রহ জাগে না। তুমি যে আমার স্ত্রী ভাবতেও বড্ড অসহ্য লাগে। এত সহজেই বলে ফেললে? অন্তত 40 বছর একসাথে পার করতে পারতাম, অথচ বিয়ের 4 বছরেই এতটা অসহ্য হয়ে গেলাম তোমার কাছে। নীলা তাচ্ছিল্য হাসল, তানভীরের চোখে চোখ রাখল। না, কোনো অনুশোচনা নেই, কোনো দ্বিধা নেই, কোনো খারাপ লাগা কাজ করছে না তার স্বামীর মাঝে। তার দু চোখে ভাসছে যেন বৃতৃষ্ণা আর বিতৃষ্ণা। ভালোবেসে বিয়ে করেছিল তারা। ধনী পরিবারের মেয়ে নীলা, তার বাবার সাম্রাজ্যের রাজকন্যা ছিল সে। অথচ তানভীরের সংসারে এসে রাজকন্যার বেশভূষা পাল্টে গেল কয়েক মাসে। নীলা তখন সবেমাত্র এইচএসসি শেষ করল। অপরদিকে পড়াশোনা শেষ করা তানভীর বেকার হয়ে ঘুরছিল। একটা চাকরি পায়নি বলে নীলাকে হারাবে সে কথা যেন স্বপ্নেও ভাবতে পারে না তানভীর। অপরদিকে নীলার বিয়ে ঠিক হলো আরেক ধনী ঘরে। বিয়ে ভাঙার জন্য কম কসরত করেনি সে। পরিবারের কেউ তানভীরকে মেনে নেয়নি। মধ্যবিত্ত পরিবারে নীলাকে বিয়ে দেবে এ কথা যেন ভুলেও ভাবতেন না শিলার বাবা। কিন্তু মেয়ের জেদের কাছে হারলেন তিনি। একবার না, দুইবার না, 4বার সুইসাইড করার চেষ্টা চালায় নীলা। বাধ্য হয়ে তানভীরের সাথে বিয়ে আলোচনায় বসলেন তিনি। স্বল্প আয়োজনে মেয়ের বিয়ে দিলেন। সে সময়টাতেও তানভীর বেকার। বিয়ের 1 সপ্তাহ পর একটা প্রাইভেট কোম্পানিতে তানভীরের জন্য চাকরির ব্যবস্থা করে দিলেন। মেয়ে যা চাই তাই হোক, তবুও সুখে থাকুক নীলা। সেই সুখ আদৌ জুটল নীলার কপালে? বিয়ের পর তাকে পড়াশোনা ছাড়তে হয়। বিয়ের 1 বছরের মাথায় শাশুড়ি প্যারালাইজড হয়ে যান। স্বামী, শ্বশুর শাশুড়ি এবং এক দেবর, এক ননদ নিয়ে শুরু হয় তার সংসার সামলানোর চেষ্টা। প্রথম মানিয়ে গুছিয়ে নিতে বড্ড কষ্ট হয়েছে মেয়েটার। তবুও তানভীরের দিকে তাকিয়ে সবটা করেছে। এই সংসারটাকে আপন করেছে, যার প্রতিদান স্বরূপ তানভীর তাকে এভাবে বিতৃষ্ণার দুনিয়ায় নিয়ে ঠেকালো। আমাকে অসহ্য লাগার একটা কারণ দেখাও তুর্য। শুধু একটা কারণ? হাজারটা কারণ দেখাতে পারবো। এই যে বেলা 4টা বাজতে চলল, আজ অফ ডে। কোথায় আমাকে সময় দেবে তুমি? দিয়েছো? কখন থেকে ডেকে যাচ্ছি, শুনলেই না আমার কথা। একটু পানি চাইলাম, তাও আষ্টে হাতের গন্ধ নিয়ে আমায় গ্লাসটা দিলে। আমি যখন সময় চাই তখন তো তুমি দাও না। আমার জন্যে তোমার সময় হয়? আদেও হয়েছে? একবার যত্নের চোখ বুলিয়ে দেখেছো আমি কেমন আছি? অথচ এই সময়গুলো কার জন্যে শেষ করছি আমি? আমার নিজের জন্য? বলো তুমি, কার জন্য আমি এতটা খাটছি? বাইরে থেকে ঘামাক্ত শরীর নিয়ে যখন ফেরো, তখন তোমায় জড়িয়ে ধরতে আমার একটু ঘেন্না লাগে না কেন বলতে পারবে? তোমার মায়ের প্যারালাইজড, তিনি নিজ পায়ে চলতে পারেন না। তার পটি লাগা কাপড় যখন আমি পরিষ্কার করি তখন তো আমার গন্ধ লাগে না? আমার খারাপ লাগে না? আমার কি খারাপ লাগা নেই? খবরদার, আমার মা সম্পর্কে একটা কথাও বলবে না। এসব তোমার দায়িত্বের কাতারে পড়ে। দায়িত্ব? সব দায়িত্ব আমার তুচ্ছ? তোমার সাথে কথা বলাটাই বেকার, সরো সামনে থেকে। এই বাড়িতে হয় তুমি থাকবে, না হয় আমি থাকব। তোমার মুখ দেখতেও আমার অসহ্য লাগে। তানভীর রাগ দেখিয়ে গ্লাসটা ছুঁড়ে ফেলল মেঝেতে। বাক্যহীন চোখে সবটা তাকিয়ে দেখল নীলা। দরজার কাছে দাঁড়িয়ে আছে তার ননদ তোহা। ভাই ভাবির এমন ঝামেলা ইদানিং একটু বেশি চলছে। ভাবি, ভাইয়া রেগে গেল কেন? তেমন কিছু না। আজ যে তাড়াতাড়ি ফিরলে? শরীর ভালো লাগছে না, তাই একটা ক্লাস মিস দিলাম। ও। আনমনে কথাটি বলে রান্নাঘরে ছুটল নীলা। তার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কান্নার সময় এখন নয়। যার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে সে, আর আজ সে বলল কি না তাকে অসহ্য, বিরক্ত লাগে। এতক্ষণ মাছ কাটছিল নীলা। এই অবেলায় শ্বশুর মাছ নিয়ে ফিরেছে বাড়িতে। কোনো কাজের লোক নেই যে কেটে পরিষ্কার করে দেবে। সব কাজ একাই সামলায় নীলা। তাই তো বিকেল সময়টাতে তাকে ব্যস্ত থাকতে হয়েছে। প্যাকেট করা প্রত্যেকটা মাছ দ্রুত ফ্রিজে রাখল সে। রান্নাঘর পরিষ্কার করে কিছু ফল কেটে ফিরল শাশুড়ির রুমে। মা, ফলগুলো খেয়ে নিন।
প্রেরণা, আমাকে হুইল চেয়ারে বসিয়ে দিবে একটু? বারান্দায় যাব। মা আমি বের হব, আপনি ফল খেয়ে নিন, তারপর বাকি সব দায়িত্ব আপনাকে দিয়ে যাব। দায়িত্ব? কী সব বলছিস প্রেরণা? আর তুই কোথায় যাবি? বাবার বাসায় যাব মা। সে কি, 1 বছর পর হঠাৎ? নীলা প্রত্যুত্তর করতে পারল না। তার চোখ ঝাপসা হয়ে আসছে। একটা জবরদস্ত সিদ্ধান্ত নিয়েছে সে। আজ এই মুহূর্তে তানভীরকে ছেড়ে চলে যাবে সে। অন্তত 1 মাসের আগে সে ফিরবে না। সেও দেখতে চায় তানভীর কতটা থাকতে পারে তাকে ছাড়া। আলমারিতে থাকা জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় তানভীরের দেওয়া কোনো কিছুই সঙ্গে নিল না নীলা। গায়ে তার শ্বশুরের দেওয়া সুতির 3 পিস। বাসার প্রত্যেকটা দরকারি চাবি বুঝিয়ে দিল শাশুড়িকে। নীলার হঠাৎ এমন আচরণ দেখে আহাজারিতে কেঁদে ফেললেন তিনি। তোহাব এগিয়ে এসে মাকে ভাইয়ের রাগের কথা জানালো। প্রেরণা, তোর যে সাথে ঝামেলা হলে আমাদের বল, আমরা ওই পাগলটাকে বোঝাবো। তুই শুধু শুধু। বোঝাবুঝির কিছুই নেই মা, আপনার ছেলেকে তার মতো থাকতে দিন, আমি বরং যাই। নীলা আর কারো ডাকে সাড়া দিল না। একাকাশ অভিযোগ, অভিমান আর কষ্ট নিয়ে ছেড়ে এলো স্বামীর বাড়ি। রেস্টুরেন্টে স্বল্প সাউন্ডে মিউজিক বাজছে। তার সাথে গুনগুন করে গাইছে তানভীর। হাতে থাকা ক্যাপাচিনোতে চুমুক বসিয়ে আর চোখে তাকালো ছোটবেলার বন্ধু রাফির বউয়ের পানে। মেয়েটা হেসে হেসে গা দুলিয়ে কথা বলছে রাফির সাথে। ডান হাতটা বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে রাফির চুল। রাফিকে যে কোনো কারণে কনভিন্স করতে চাইছে, সেটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। মেয়েটার চমৎকার সাজসজ্জা, হাস্যোজ্জ্বল চেহারা যে কারো নজর কাটতে বাধ্য। এই মুহূর্তে তানভীরের বড্ড আফসোস হচ্ছে, তার বউটা কি করে এতটা পাল্টে গেল। সৌন্দর্যের ফোয়ারা ছিল যার মাঝে, তার সঙ্গতাই এখন মন বসে না তানভীরের। না মনের টান, না শৈলের টান, কোনো টান নেই, শুধু আছে একটুখানি পিছু টান। সরি তোকে বসিয়ে রাখার জন্য। এই বউটা যা করে না। রাফির প্রশ্নে সংবিত ফিরল তানভীরের। মেকি হেসে বলে, না না, সরি বলছিস কেন? ভাবি কি বলছিল অত রয়েস হয়ে? ম্যাডাম এখন বাবার বাড়ি যাবেন, কাল সারাদিন বন্ধুদের সাথে ঘুরবে, সন্ধ্যায় বাড়ি যাবে, এই জন্য অনুমতি চাইলো। তুই দিয়ে দিলে অনুমতি? দেব না কেন? তুই কি বলতে চাইছিস? আমি ওকে সন্দেহ করব? না তা নয়, বাদ দে। কি খবর তোর? অনেকদিন পর দেখা হলো। আমার আর খবর, এই তো চলছে আর কি। তোকে এমন উস্কো খুস্কো লাগছে কেন? ভাবির সাথে আবার কোনো ঝামেলা হয়েছে কি? ওই মেয়ের নাম নিস না রাফি, জাস্ট অসহ্যকর। কি? প্রেরণার সাথে আবার তোর কি হলো? এই, তোদের সম্পর্ক ঠিকঠাক আছে তো? তানভীর ক্যাপাচিনো কাপে হাত ঘোরালো, দায়সারাভাবে বলে, আমি মেয়েটার মাঝে এখন আর কোনো ফিলিংস পাই না। তাকে দেখলেই আমার মাথা গরম হয়। তুর্য প্লিজ এসব বলিস না। প্রেরণা মেয়েটা তোর জন্য কি না করলো, আর তুই? রাজপ্রাসাদ ছেড়ে মেয়েটা তোর কুঁড়ে ঘরে পড়ে আছে, আর ভুলে যাচ্ছিস কেন? প্রেরণার বাবাই কিন্তু তোকে এই চাকরিটা দিয়েছিল। চাকরি দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছি নাকি? একদম খোটা দিবে না রাফি। ওকে ওকে, শান্ত হ। এবার বল তোদের প্রবলেম কি? নীলার প্রতি কোনো টান কাজ করে না। সে কেমন যেন হয়ে গেল। আগের মতো সৌন্দর্য নেই, ফিটনেস নেই, আগের মতো আমার খেয়াল রাখে না। সব কিছুতে তার উদাসীন ভাব। গত 3-4 মাস আমাদের সম্পর্ক ঠিক নেই, অযথাই ঝগড়া বিবাদ লেগেই আছে। তুই নিজে রাখিস তার খেয়াল? তোর মায়ের জন্য প্রেরণা যতটা করছে, অন্য কোনো বউ হলে এতদিনে আলাদা বাসায় উঠতো। আর তুই সেই মেয়ের জন্য। বাদ দে, ভাবি কি নিয়ে লাস্ট কবে ঘুরতে গেলি? প্লিজ রাফি, তোকে আমার সমস্যা বুঝতে বলেছি, নীলার হয়ে সাফাই গাইতে বলিনি। আমি জাস্ট সত্যটা বলছি, কারো পক্ষ নিয়ে বলছি না। রাগ তুই তো সত্য। তানভীর রাগ দেখিয়ে উঠে গেল। রাফি অবাক পানে চেয়ে রইল তানভীরের পানে। মানুষ এতটা স্বার্থপর হয় কি করে?
দীর্ঘ 1 বছর পর বাবার বাড়ি এসেছে নীলা। বাবা মা তাকে দেখে যেন ভূত দেখার মতো অবস্থা হলো। ছোট ভাই প্রীতমের আদরের শেষ নেই। কতদিন পর বোনকে কাছে পেল। বাবার বাড়ি আসার মতো কোনো কারণ খুঁজে পায় না নীলা। খালা, ফুপু, চাচা চাচি, কাজিনরা উভয় তাকে কথা শোনাতে আলসেমি করেনি। স্বামীর স্ট্যাটাস নিয়ে তাকে সর্বদা কথা শুনতে হয়েছে। কিছু বিবাহিত কাজিন তার সাথে সম্পর্কের ফারাক দিয়েছে। এর মূল কারণ নীলার স্ট্যাটাসের সাথে তাদের যায় না। ভালোবেসে নীলা যেন সব হারালো। কিন্তু কই, এসব নিয়ে নীলার মাথা ব্যথা হয়নি। যখনই কান্না পেয়েছে ছুটে গেছে তানভীরের বুকে। কান্নার পশলা ভিজিয়ে দিয়েছে বুক। সবটাই বুঝতো তানভীর। মেয়েটার কষ্ট ভোলাতে ভালোবাসায় শিখতে হতো। দুটি মন, দুটি দেহের যখন দূরত্ব ঘুচে যেত, তখন কোথায় দুঃখ, কোথায় কষ্ট। ভালোবাসার মানুষটাই জীবনের সব। কিন্তু সেই বুঝদার তানভীর আজ কেন অবুঝের মতো আচরণ করল? নীলার জীবনে বাঁচার প্রেরণা যেন ফুরিয়ে যাচ্ছে। নিজের কক্ষে ফিরে অবাক চোখে তাকালো সে। কি আলিশান কক্ষ, কি সুন্দর গোছগাছ সাজানো মায়াভরা কক্ষটা। ঠিক আগের মতোই আছে সব। দরজা বন্ধ করে কেঁদে উঠল নীলা। সকল কষ্ট উগড়ে এলো মন থেকে। নখের সাহায্যে খামচে দিল দুহাত। আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতি নিজের বৃতৃষ্ণা জাগল। সবার খেয়াল রাখতে রাখতে নিজের আর খেয়াল রাখা হলো না তার। চোখের নিচে কালি, ভাঙ্গা গাল, উস্কো খুস্কো চুল, সব মিলিয়ে এলোমেলো অবস্থা। এই রূপ সৌন্দর্যে ভাটা পড়েছে বলে কি আজ তানভীর দূরত্ব চাইছে? কাঁদতে কাঁদতে তাচ্ছিল্য হাসল মেয়েটা। আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল কেন? কুত্তার বাচ্চা, তুই কেন ঝগড়া করলি আমার মেয়ের সাথে? আব্বা, মুখে লাগাম দিন। কি? তুই আমারে মুখে লাগাম দিতে বলস? কাঠের চেয়ার তুলে তানভীরের দিকে তেড়ে আসলো তার বাবা। অঘটন ঘটার আগেই তোহাব দ্রুত ধরে ফেলল তার বাবাকে। বিছানায় বসে কাঁদছেন তানভীরের মা। সাজানো সংসারটা কেমন উল্টে পাল্টে যাচ্ছে। তুই প্রেরণার সাথে ঝগড়া করলি কেন? কি এমন হইল যে মেয়েটা বাড়ি ছাড়লো? আপনারা আমাদের মাঝে ঢুকবেন না আব্বা। যে গেছে সে নিজ থেকেই আসবে। তুই নিজে আনবি প্রেরণাকে। আনবো না। আর সারা জীবনের জন্য যেন এই বাড়িতে আসতে না পারে সেই ব্যবস্থাও করব। কি করবি তুই? তালাক দিব। একটা শব্দে পরিস্থিতি থমকে গেল। চরের শব্দে কেঁপে উঠল তোহাব। আগুন চোখে তার বাবা তাকিয়ে আছে তানভীরের পানে। এত বড় ছেলের গায়ে হাত তুলেছে। চরটা আগেই দেওয়া উচিত ছিল। মারো, মেরে ফেলো, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। পুনরায় তেড়ে আসলো তার বাবা। কিন্তু তানভীর ঠায় দাঁড়িয়ে রইল। ক্রমশই তার রাগ, জেদ যে দ্বিগুণ হচ্ছে তা ঠিকই বুঝতে পারল তানভীরের মা। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কেন এমন করছিস তুর্য? কি সমস্যা আমাদের বল। আমরা আছি তো, এখনো মরে যায়নি। আমার স্ত্রী হিসেবে ওকে আমার ভালো লাগছে না। এর বেশি কি আর কোনো কারণ দর্শাতে হবে? হীরের টুকরো মেয়েকে তোর ভালো লাগছে না? এমন মেয়ে তুই আর পাবি? আমাদের খেয়াল রাখছে, পুরোটা পরিবার সামনে রাখছে। ওর মতো মেয়ে হয় না বাবা। তানভীর রাগে ফোঁস করছিল। তোহার পাশে দাঁড়িয়েছিল তার ছোট ভাই তানজিব। তানজিব এবার ক্লাস 10-এ উঠেছে। তার মাঝে আলাদা ভাবভঙ্গি প্রকাশ পাচ্ছে। নিজেকে ইদানিং সাহসী ভাবতে শুরু করেছে সে। নীলার ভীষণ ভক্ত সে। মায়ের মতো আগলে রেখেছে তাদের। তাই তো ভাইয়ের এমন বাজে সিদ্ধান্তে ছেলেটা ভীষণ চটে গেছে। তানজিব আঙ্গুল নাচিয়ে এগিয়ে এলো তানভীরের কাছে। যদি তুমি ভাবিকে ডিভোর্স দাও, তবে আমি ভাবিকে বিয়ে করব। তারপর দেখিও কেমন মজা হয়। আমরা সংসার করব, তুমি আঙ্গুল চুষবে। তোমার মতো ছেলেকে ভাবি ডিজার্ভ করে না, বুঝলে? তানজিবের কথাই তানভীর মাথায় নিল না। গটগট পায়ে চলে গেল নিজের কক্ষে। নীলাকে ফোন করে ইচ্ছে মতো বকার জন্য উদ্যত হলে দেখতে পেল হোয়াটসঅ্যাপে নীলার মেসেজ এসেছে।
1 মাস সময়টা খুব বেশি নয়। আমাকে ছাড়া 1 মাস অনায়াসে তোমার কেটে যাবে তা আমি জানি। আমাদের মাঝে এই একটা মাস দূরত্ব থাক। আমি আমার মতো, তুমি তোমার মতো। কেউ কারো বিষয়ে জাজ করব না, ইন্টারফেয়ার করব না। নিজের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। এই সম্পর্কের পরিণতি না হয় 1 মাস পরেই হবে। নীলা কয়েক বছর পর আজ পার্লারে পা রেখেছে। সবটাই তার কাছে কেমন নতুন নতুন লাগছে। আগের নীলাই ফিরবে সে, আগের মতো নিজের যত্ন নেবে। সারাটা দিন গেল মেয়েটার পার্লারে। পরের দিন সেজেগুজে বেরিয়ে পড়ল বন্ধুদের সাথে দেখা করতে। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে বেশ আনন্দ ফিরল মনের মাঝে। কিন্তু ওই যে কারো কারো সুচালো কথা তার মনটা বিষিয়ে তোলে। এসব সে পাত্তা দিল না। একে একে কেটে গেল 15 দিন। সম্পূর্ণ আগের রূপে ফিরে এসেছে নীলা। দিনভর আড্ডা, শপিং, ফুরফুরে মেজাজে থাকছে সে। অপরদিকে রাতটা কাটে বিভীষিকাময় তানভীরকে ভেবে। কাঁদতে কাঁদতে তার সকাল হয়। অপরদিকে তানভীরের পথ চলা কঠিন হয়ে পড়ল। মায়ের দেখভাল করার জন্য তোহার কলেজ, কোচিং মিস হয়ে যাচ্ছে। বাবা দোকানে বসেন বলে বাড়িতে সময় দিতে পারেন না। তানজিব তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। তানভীর অফিস থেকে ফিরে এসে ঘরের অর্ধেক কাজ সামলাতে হয়। এভাবে তো আর চলা যায় না। কয়েক মাস আগে নীলা চেয়েছিল একজন কাজের লোক থাকুক, কিন্তু তানভীর সায় দেয়নি। তার ভাষ্যমতে শুধু শুধু টাকাগুলো জলে ফেলা। এখন সে আজ করতে পারছে। একটা সংসার একা হাতে সামলানো চারটেখানি কথা নয়। এই মুহূর্তে তানভীরের ভীষণ মনে পড়ছে নীলার কথা, তাদের অতীতের কথা। পুরনো ছবিগুলো অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। মেয়েটাকে কি মিষ্টি লাগছে। তার পরের ছবিটা তাদের সন্তান প্রীতমের। 1 বছর আগে তানভীরের কোলে প্রীতমকে নিয়ে রিকশায় করে শপিং যাচ্ছিল। পিছন থেকে ট্রাক চাপা দেওয়ায় ছিটকে মাঝ রাস্তায় পড়ে ছোট্ট শিশু প্রীতম। ট্রাকের চাকায় পিষে যায় তার ছোট্ট দেহ। আর বাঁচানো গেল না তাকে। সেই দিনগুলো খুবই দুর্বার, কঠিন হাহাকারে জর্জরিত। নীলাকে ছাড়া 18তম দিন আজ। তানভীরের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তার সহ্য সীমানা যেন আজ শেষ পর্যায়ে। নীলাকে ছাড়া এক একটা দিন তার কাছে দুর্বিশ্ব লাগে। সারাটা রুম যে মেয়ে দাপিয়ে বেড়াতো, তার জীবনের অভ্যাসের দখল নিয়েছে যে সে আজ নেই। নিজেকে জলে ভাসা খড়কুটো লাগে তার। রেস্টুরেন্টে বসে রাফিকে নীলার কথা বলছিল তানভীর। নিজের ভুল নিয়ে সে অনুতপ্ত। মা বাবার চোখে চোখ রাখতে পারে না সে। বারবার মনে হয় শুধু নীলার সাথে নয়, তাদের সাথেও অন্যায় করেছে সে। জানিস, কতদিন হয়ে গেল নীলার সাথে একা মন খুলে আড্ডা দিলাম না। পার্কে বসে আড্ডা দেওয়ার সেই মুহূর্তগুলো মিস করছি। মেয়েটার ফুল পছন্দ, অথচ এখন আর একটা ফুলও তাকে দিই না। কখনো জানতে চায় না তোমার কি লাগবে, অথচ প্রতিটা ধাপে ধাপে সে আমার কি চাই, কি খাবো, কি লাগবে সবটাই খেয়াল রেখেছে। মায়ের পরে সে একমাত্র নারী যে আমাকে আগলে রেখেছে। প্রেরণা তোর কাছে স্বাধীনতা পায়নি তুর্য। সে সংসারের বেড়াজালে নিজেকে আবদ্ধ করলেও তোর উচিত ছিল তার খেয়াল রাখা, সুসম্পর্ক বজায় রাখা। আমি মানলাম সেই কথা। আসলে আমি বুঝতে পারিনি পাশাপাশি থেকেও আমাদের মাঝে অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে অনেক আগেই। আচ্ছা, যা হয়েছে বাদ দে। এখন গিয়ে তুই ফিরিয়ে আনবি প্রেরণাকে। দুপুরের খাবার শেষে রাস্তার ধারে হাঁটছিল রাফি এবং তানভীর। নিরিবিলি রাস্তায় হঠাৎ খিলখিল করে হাসির শব্দে চমকে তাকায় তানভীর। ঝালমুড়ি হাতে দাঁড়িয়ে আছে নীলা, পাশে তার বন্ধুরা। শাড়ি পরিহিত মেয়েটি যে নীলা, এক পলকে দেখে নিজেই বিভ্রমে পড়ল তানভীর। সেই আগের রূপে ধরা দিয়েছে মেয়েটা। খোলা চুলগুলো কানে গুজে কেমন করে হাসছে। তানভীরের বুকটা ধক করে উঠল। ঝাপসা হলো দু চোখ। রাফি এগিয়ে এলো নীলার কাছে। প্রেরণা, কেমন আছো? রাফি এবং তানভীরকে দেখে চমকে গেল নীলা নিজেও। সে তো তাদের আশা করেনি এখন। ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো। তুর্য আছে, কথা বলবে? না। আর চোখে তানভীরের পানে তাকালো সে।
এই কয়েকদিনে কি বাজে অবস্থা তার। নীলার মনটা খারাপ হলেও ভেতর থেকে যেন সে এটাই চাইছিল, তাকে ছাড়া তানভীরের ঘুম হারাম হোক, ফুলেরা ভুল হোক, শান্তিরা অশান্তিতে ধরা দিক। নীলা যেন সফল হলো। ঠোঁটের কোণে ফুটে উঠল শেষ হাসি। আমি কারোর সাথে কথা বলতে চাই না ভাইয়া, আমাকে আমার মতো চলতে দিন। আপনার বন্ধু নিশ্চয়ই এখন বেশ ভালো আছে, তাকে ভালো থাকতে দিন। রাত গভীর হলো। তানভীরের বাড়ি ফেরার নাম নেই। তার খোঁজ কেউ দিতে পারল না। এত রাতে সে কোথায় আছে, কি করছে, চিন্তায় অস্থির তার পরিবার। তোহা ভয়ে কেঁদে ফেলল। সে চায় না তার ভাইয়ের কোনো ক্ষতি হোক। আচমকা বেজে উঠল ডোরবেল। হন্তদন্ত হয়ে দরজা খুলল তানজিব। তানজিবকে সরিয়ে এগিয়ে এলো তার বাবা। তানভীর বিরক্ত চোখে তাকালো তার বাবার পানে। কোথায় ছিলি এতক্ষণ? যেখানে ইচ্ছে সেখানে। তোর ইচ্ছেরা এত লাগাম ছাড়া কেন? হ্যাঁ, তুই জানিস না কতটা চিন্তায় ছিলাম আমরা। এই দাঁড়া দাঁড়া, তুই সিগারেট খেয়েছিস? হ্যাঁ, কুত্তার বাচ্চা, তুই সিগারেটে হাত দেওয়ার সাহস পেলি কি করে? একদম গালি দিবে না। আমার মর্জি, আমি যা ইচ্ছা তাই করব। তানভীর রেগে গেল। দ্বিতীয়বারের মতো তাকে মারতে তেড়ে গেল তার বাবা, কিন্তু তার আগেই নীলা এগিয়ে এলো। হাত টেনে ধরল তার শ্বশুরের। বাবা ছেড়ে দিন, যার যেভাবে ইচ্ছে চলুক। আপনি প্রেশার নিচ্ছেন কেন? আসুন ঘুমাতে আসুন, আপনার বিছানা গুছিয়ে রেখেছি। নীলাকে দেখে ভূত দেখার মতো অবস্থা হলো তানভীরের। সে আশা করেনি 1 মাস আগেই নীলা এই বাড়িতে আসবে। সে অনেকবার যোগাযোগ করেছে তার সাথে, কিন্তু নীলা কিছুতেই পাত্তা দেয়নি তাকে। তুমি এখানে? তানভীরের অবাক চাহনিতে কপট হাসল তার বাবা। খবরদার, আমার প্রেরণার দিকে চোখ তুলে তাকাবে না। সে এ বাড়ির বউ না, মেয়ে হয়ে এসেছে। তুমি ওর কাছে যাবে না, ও তোমার রুমেও থাকবে না। আজ থেকে সে তোহার সাথে থাকবে। আগে তোমার বিচার হবে, শাস্তি পেতে হবে তোমায়, তারপর বাকিটা আমি দেখছি। এই প্রেরণা, যাও তোহার সাথে ঘুমাতে যাও। নীলা বাধ্য মেয়ের মতো শ্বশুরের আদেশ মান্য করল। সবাই ঘুমিয়ে পড়তে তোহার কক্ষে আসে তানভীর। তোহা, তানজিব, নীলা তখন লুডো খেলছিল। তানভীরকে দেখে নীলার মুখোমুখি দাঁড়ালো তানজিব। খবরদার ভাইয়া, কাছে আসবে না। বাবা বলেছে ভাবি আমার, আমরা ভাবিকে রক্ষা করব। কর রক্ষা। তানভীর তানজিবকে টেনে সরিয়ে আনলো। ততক্ষণে বাধা দিল তোহা। ভাইয়া আমার ভাবির কাছে আসবে না। রাগ তোর ভাবি, আমার বউ লাগে। নীলার হাত টেনে ধরল তানভীর। ভাই বোনের মাঝে চলতে থাকে বিস্তার ঝামেলা। তবে এই ঝামেলায় সফল হলো তানভীর। নীলা চেয়েও নিজেকে আটকে রাখতে পারল না। তানভীর তাকে জোর করে নিয়ে গেল তার কক্ষে। দেখেছ আমার কি হাল? কি করে পারলে আমায় ছাড়া থাকতে? ছেড়ে দাও আমায়, ডিভোর্স দিবে তাই না? তো দাও। চুপ, মেরে ফেলবো। তানভীর আগলে গেল নীলার কাছে। নীলার কাঁধে মাথা ঠুকে কাঁদতে থাকলো নিঃশব্দে। এতবার বললাম আসলে না, তবে আজ আসলে কেন? তবে কি চলে যাব? না না, একদম না। বাবা এনেছে তোমায়। আমি জানি তুমি বাবার কথা ফেলতে পারো না। তোর্য আমায় ছেড়ে দাও, ভালো লাগছে না। লাগতে হবে। নীলার মাথাটা বুকে চেপে ধরল সে। এলোমেলো ঠোঁটের ছোঁয়ায় ভিজিয়ে দিল নীলার গাল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, বিশ্বাস করো, বুঝতে পেরেছি। আমাদের বাড়িতে নতুন কাজের লোক এসেছে। তোমার এখন কোনো কষ্ট নেই, আমরা সুখে থাকব। কতদিন তোমায় ফুল দিলাম না, এবার থেকে প্রতিদিন পাবে। আমাদের একান্ত কিছু সময় থাকবে, ঠিক যেমনটা তুমি চাও তেমনটাই হবে। তুমি আমার বাবা মাকে ভালো রেখেছ, আর আমি তোমায় ভালো রাখব। আমি আমার কথা রাখব নীলা। অতঃপর তানভীর কি সত্যি তার কথা রেখেছে, নাকি পুনরায় এলোমেলো হয়ে গেল তার সকল প্রতিশ্রুতি? নীলার মনে ভয় জাগলেও তানভীর তার কথা রেখেছে। এই যে চড়াই উতরায়ের এত বছর পরেও আগলে রেখেছে তার ফুলকে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে।
সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।